আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ সম্মতি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ সম্মতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী বিষয় থেকে অষ্টম অধ্যায় পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করব। তো যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, শুনো। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটি তোমরা লক্ষ্য করো, তোমাদের পাঠ্যপুস্তকে এরকম একটি ছবিও রয়েছে। গ্রিন হাউস, কাচের হাউস। হ্যাঁ, গ্রিন হাউস মানে একটি সবুজ গাছের চারা বিভিন্ন সেরকম একটি হাউস, কাঁচ দিয়ে তৈরি করা এরকম একটি হাউস। তো আমরা এই যে অতিরিক্ত খরা অনাবৃষ্টি হয় কেন, এই যে খরা কিংবা অনাবৃষ্টি কিংবা ঘূর্ণিঝড় এগুলি কেন হয় সেই সম্পর্কে কিন্তু আমরা জানব। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে কি বলা হয়, তাহলে আজকে আমরা এই যে পৃথিবীর তাপমাত্রাকে কি বলা হয় সেই নিয়ে আলোচনা করছি। আজকে পাঠের বিষয় বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব, পার্ট 1। তো বৈশ্বিক উষ্ণায়ন মানে কি? তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এই যে আমাদের পৃথিবী, এই যে পৃথিবীটি দিন দিন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে উষ্ণায়ন, এই যে বৈশ্বিক যে সমস্যা, এই উষ্ণায়ন কেন এই তাপমাত্রাটা বৃদ্ধি হচ্ছে, কি কারণ, হ্যাঁ সেই কারণ এবং এর প্রভাবটা কীরকম মানুষের উপর পড়ে তা নিয়ে কিন্তু আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো আজকে পাঠ থেকে। তো আজকে পাঠের আলোচনা করার পর তোমরা যে ধারণাটা লাভ করবে তা হল বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, গ্রিন হাউস ইফেক্ট কি তা বলতে পারবে, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করতে পারবে। তো এই যে এই ধারণাগুলি এই পাঠ শেষে তোমাদের মাঝে চলে আসবে। তো বাংলাদেশের দুর্যোগ, এই যে বৈশ্বিক উষ্ণায়নের কারণেই কিন্তু বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। বাংলাদেশ পৃথিবীর যতগুলো রাষ্ট্র রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান দুর্যোগপূর্ণ এলাকা হলো আমাদের এই বাংলাদেশ। আমরা জানি এই ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে হ্যাঁ দিন দিন কি হচ্ছে, এই উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন হচ্ছে। আগে যেই 6 ঋতুর দেশ বলা হতো বাংলাদেশকে, এখন কিন্তু সেই পরিবেশটা আর নেই। হ্যাঁ, আমরা এখন আর 6 ঋতু খুঁজে পাচ্ছি না। এর কারণ এই বৈশ্বিক উষ্ণায়ন, এই জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, এখন এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পাচ্ছে। তাছাড়া বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত ফলে বন্যা হচ্ছে, আবার ঘূর্ণিঝড় হচ্ছে, জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টির ফলে খরা হচ্ছে। মানে স্বাভাবিক যে গতি, সেই গতি কিন্তু আর আমরা পাচ্ছি না। হ্যাঁ, শিলাবৃষ্টি হচ্ছে, আবার ভূমিধস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন রকম। আবার ওই যে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধির ফলে জলোচ্ছ্বাসের ফলে কি হচ্ছে, লবণাক্ত পানি মিঠা পানির সাথে মিশে যাচ্ছে, ফলে এই লবণাক্ত বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তাছাড়া শীত মৌসুম হঠাৎ শৈত্যপ্রবাহ দেখা দিচ্ছে। হ্যাঁ, এইভাবে কুয়াশা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু এই পৃথিবী মানুষ ভোগ করতেছে। সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের এই বাংলাদেশ নিচু এলাকা হওয়ার কারণে। হ্যাঁ, কিন্তু এই দুর্যোগগুলি আরো বেশি দেখা দিচ্ছে। ভিডিওটি শুরু করতে পারি নাই। তো দেখো, এই পৃথিবীতে কিন্তু এই যে গ্রিন হাউস এফেক্ট, এই গ্যাসগুলি রয়েছে। এই গ্যাসগুলিকে আমরা গ্রিন হাউসের যে প্রতিক্রিয়ার যে এই গ্যাসের মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়। তো আমরা উপরোক্ত কারণেই কিন্তু সৃষ্টি হয় এই গ্রিন হাউস এফেক্ট, যেটা সেই ব্যাপারটা। এই যে পৃথিবী একটা কি বলবো গ্রিন হাউস, ধরো
একটি শীত প্রধান এলাকায়, হ্যাঁ, একটা হাউস, একটা পাতিলে তুমি নিজেও এটা পরীক্ষা করতে পারবে। একটি কি বলবো, একটা পাত্রে তুমি কিছু চারা রাখবে, সেখানে বরফখণ্ড রাখবে, আরেকটি পাত্রে চারা রাখবে, বরফখণ্ড রাখবে। এখন একটি চারা তুমি একটি গ্লাস দিয়ে কিংবা একটি কাঁচ দিয়ে ঢেকে দিবে, হ্যাঁ, এবং সূর্যের তাপে যখন রাখবে দেখা যাবে যে ওই কাচের ভিতরে যে বরফ সূর্য ভেদ করে আলোক রশ্মি ভিতরে প্রবেশ করে সেটা কিন্তু অতি সহজে গলে যাবে। আর বাহিরের যে বরফ সেটা গলতে দেরি হবে। এইভাবে কিন্তু যে আবরণ, কারণ ওই যে কাচের ভিতরে যে সূর্যের রশ্মিটা কিংবা আলোটা যাচ্ছে সেটা কিন্তু আবার ফিরে যেতে পারছে না ওই আবরণের কারণে, হ্যাঁ, ওই কাচের কারণে। এই গ্রিন হাউস পৃথিবীকে এভাবে একটি বায়ুমণ্ডলের মধ্যে আবরণ সৃষ্টি করেছে, যার ফলে যে তাপমাত্রা ভিতরে পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ছে সেই তাপমাত্রাটা বের হতে পারছে না। ফলে কি হচ্ছে, এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে সাগরের পানি বরফ গলছে, সাগরের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এরকম একটি পরিবেশ তৈরি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ধারণা কিছুটা আলোচনা করেছি, যে পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে পানি, বায়ু এবং অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণ উপযোগী পরিবেশের কারণে। উষ্ণায়নের ফলে সেই পরিবেশে ভয়ানকভাবে বিপন্ন হচ্ছে। এখন জানা যাক এই উষ্ণায়ন কি। বিজ্ঞানের বিষয়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, অন্যদিকে তেমনি পৃথিবীর প্রকৃতির পরিবেশকে করেছে ক্ষতিগ্রস্ত এবং ভারসাম্যহীন। হ্যাঁ, তোমরা জানো যে পৃথিবীর যে পরিবেশ, হ্যাঁ, মানুষ গাছপালা ব্যাপক হারে নিধন করছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন কলকারখানার কিংবা বর্জ্য ফেলে, হ্যাঁ, এইভাবে কিন্তু এই পৃথিবীর যে স্বাভাবিক যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছে। কিন্তু জনসংখ্যার বিস্ফোরণ, ব্যাপক জনসংখ্যা, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যে যানবাহন, শিল্প কারখানার কারণে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জটিল সমস্যা। গ্রিন হাউস মূলত কয়েকটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকরণ গ্যাসও বলে। এই গ্যাস পৃথিবীর চারপাশে কি করছে, বায়ুমণ্ডলের চাদরের মতো আচ্ছাদন তৈরি করেছে। এই যে পৃথিবী ভূপৃষ্ঠের যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে একটি চাদরের মতো একটি অবস্থা তৈরি হচ্ছে এই গ্যাসগুলো। এই যে দেখো, এই চিত্রের মধ্যে দেওয়া আছে, যে পাশের চিত্রের দিকে লক্ষ্য করো, যে এখানে গ্রিন হাউস পৃথিবীকে ঘিরে চাদরের মতো কিন্তু একটা আচ্ছাদন তৈরি করেছে। তার ফলে কি হচ্ছে, সূর্যের যে তাপ, সূর্যের যে কিরণ সেটা পৃথিবীর ভূপৃষ্ঠে এসে কি ছড়িয়ে দিচ্ছে। এই তাপমাত্রা স্বাভাবিকভাবে রাত্রে প্রতিফলিত হচ্ছে, মহাশূন্যে মিলে যায় এবং এভাবে পৃথিবী ঠান্ডা হয়ে যায়। মানে এই পৃথিবীর ভিতরে, এই আবরণের ভিতরে কিন্তু এই তাপমাত্রাটা মিলে যাচ্ছে, ফলে কি হচ্ছে, এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাস পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ সম্পূর্ণরূপে মহাশূন্যে মিলে না যেয়ে বায়ুমণ্ডলে উত্তপ্ত করছে। যেটা পূর্বে বলেছি, যে ওই আবরণের কারণে ভূপৃষ্ঠে সব তাপে এসে পড়ছে, কিছু কিছু গ্যাস উপরে মিশে যাচ্ছে, কিন্তু অধিকাংশ উপরে উঠে চলে যাচ্ছে, কিন্তু অধিকাংশ গ্যাসই কি ভূপৃষ্ঠে আচ্ছাদন হচ্ছে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং উষ্ণায়ন বাড়তেছে এবং পৃথিবীর ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠছে। হ্যাঁ, এবং সমুদ্র পৃষ্ঠের পানি উচ্চতা বাড়ছে, বরফ গলে, হ্যাঁ, কি হচ্ছে, পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের মূল উপাদান যেগুলো রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, এছাড়াও বায়ুতে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড আছে। হ্যাঁ, এই যে গ্যাসগুলি রয়েছে, এইসব গ্যাস, হ্যাঁ, যে প্রকৃতির যে সৃষ্টি, এসব সৃষ্টি ছাড়াও মানুষের সৃষ্টি কিছু গ্যাস রয়েছে, মানুষ তার এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে। এর ফলে কিন্তু এই পৃথিবীতে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 25%, এভাবেই নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19%, এবং মিথেনের পরিমাণ 100% বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এই যে এইসব গ্যাস বাড়ার কারণে কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন, মানে বৈশ্বিক পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
তো বৈশ্বিক উষ্ণায়নের যে কারণগুলো দেখলাম যে এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতিগ্রস্ত হচ্ছে। বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে, হ্যাঁ, যে সেই স্তরটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই স্তরের ফলেই কিন্তু কি হচ্ছে, গ্রিন হাউস যে এফেক্ট আমরা বলি, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু হচ্ছে। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তরটা এরকম একটা স্তর, ওই স্তরে কিন্তু ওই আলোক রশ্মি যেটা যে মানুষের ক্ষতিকর, ওইটা কিন্তু শোষণ করে নিত। সেই শোষণ ক্ষমতা কিন্তু হ্রাস পাওয়ার কারণে সেটা প্রভাব 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। ওই যে পৃথিবীর ভূপৃষ্ঠের যে আলোক রশ্মি, তাপমাত্রা, এটাও বৈশ্বিক উষ্ণায়নের কারণ। গ্রিন হাউস গ্যাস ভূপৃষ্ঠের চারপাশে জমা আছে এবং তার ফলে তাপ বাড়ছে। এই যে জমা পৃথিবীর বুকে গ্রিন হাউস গ্যাসটা জমা রয়েছে, এগুলি আর যেতে পারছে না। মাত্র দেখো 1টি 2টি ছবির মধ্যে দেওয়া হলো যে 2টা গেল, আর বেশিরভাগই কি পৃথিবীতে আটকা পড়েছে, হ্যাঁ, ভূপৃষ্ঠের যে বায়ুমণ্ডলের যে আবরণ রয়েছে, হ্যাঁ, ফলে তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। এছাড়াও অন্যান্য কারণও রয়েছে। আমরা সেসব দ্রব্য ব্যবহার করি, যেমন রেফ্রিজারেটর মানে ফ্রিজ যেটাকে আমরা বলি, তো তারপর এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, হ্যাঁ, এরোসল স্প্রে যেটা, হ্যাঁ, প্রভৃতির ফলেও বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস। তো আমরা এখন কিছু এই আলোচনার উপর ভিত্তি করে কিছু মূল্যায়ন করবো। প্রশ্নগুলি তোমরা উত্তর দেওয়ার নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কিংবা এই প্রশ্নগুলির উত্তর তোমরা লিখে রাখবে, হ্যাঁ, পরবর্তী সময়ে বহু নির্বাচনী প্রশ্নে কাজে লাগবে। সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়েছে কেন? বৈশ্বিক উষ্ণায়নের ফলে। বায়ুমণ্ডলের মূল উপাদান কি? নাইট্রোজেন আর অক্সিজেন। বায়ুমণ্ডলে গৌণ গ্যাসগুলোকে কি বলা হয়? উত্তর গ্রিন হাউস গ্যাস। সিএফসি এর পূর্ণ রূপ কি? ক্লোরোফ্লোরোকার্বন। বায়ুমণ্ডলের গত 1 শতাব্দীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে কত ভাগ? শতকরা 25 ভাগ। বায়ুমণ্ডলের গত 1 শতাব্দীতে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে কত ভাগ? শতকরা 19 ভাগ। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি? স্ট্রাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটির নাম কি? ওজোন স্তর। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের প্রথম স্তরটির নাম কি? ট্রাপোস্ফিয়ার। ওজোন স্তর কত কিলোমিটার বিস্তৃত? 20 কিলোমিটার। ভূপৃষ্ঠ হতে ট্রাপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? 12 কিলোমিটার। ওজোন স্তর পৃথিবীর জীবজগতে রক্ষা করার জন্য কি শোষণ করে? সূর্যের অতি বেগুনি রশ্মি। ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠের অতি বেগুনি রশ্মির প্রভাব কতটুকু বৃদ্ধি পেয়েছে? শতকরা 5 ভাগ। তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও। বৈশ্বিক উষ্ণায়নের কারণসমূহ চিহ্নিত করো। বৈশ্বিক উষ্ণায়ন কেন হচ্ছে সেই কারণগুলি তুমি তোমার খাতায় সুন্দর করে লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ, নিশ্চয়ই দেখেছ। তো তোমরা এই চ্যাপ্টারটি মূল বই থেকে আর বেশি করে পড়বে এবং ক্লাসটিও মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের এই পাঠটি বোঝায় কিছুটা হলো সহজ হবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।